তো রিসেন্টলি লঞ্চ করে গেছে র্যাগনারক সিজন 3 নেটফ্লিক্সে, আপনারা জানেন। থর, ওডিন, এটা তো মার্ভেল থেকে আপনারা দেখে এসেছেন যে ওরা কারা, কিন্তু মার্ভেল অনেকগুলো ক্যারেক্টারকে চেঞ্জ করে দিয়েছে, মানে তাদের অরিজিন, তার অ্যাকচুয়ালি কেমন। তো আমরা ভাইকিং গডস মানে নর্স মিথোলজি নিয়ে একটু ডিপ ডাইভে কথা বলবো। অ্যাকচুয়ালি তারা কি করে এসেছে, তারা কোথায় থাকতো, তাদের ইতিবৃত্তান্ত সবকিছু আজকে জানার চেষ্টা করবো একটা ভিডিওর মাধ্যমে। শুরু করা যাক। তো নর্স মিথোলজি অনুযায়ী পুরো পৃথিবী বা ইউনিভার্সে তখন কিছু নেই, নাথিংনেস, সেটাকে বলা হয় গারিঙ্গা গ্যাপ। তারপর প্রথম দু সাইডে দুটো ওয়ার্ল্ড ক্রিয়েট হলো, একটা ফায়ার ওয়ার্ল্ড যেটাকে বলা হয় মিউসপেলহাইম এবং একটা আইস ওয়ার্ল্ড যেটাকে বলা হয় নিফলহাইম। তো মিউসপেলহাইমে রাজ করতো স্যাটর। তো এবার মিউসপেলহাইমের হিট আস্তে আস্তে নিফলহাইমের আইস ওয়ার্ল্ডে পৌঁছাতে থাকলো এবং নিফলহাইমের যে গ্লেসিয়ার গুলো ছিল সেগুলো গলতে শুরু করলো এবং সেইখান থেকে জলগুলো বেরিয়ে এসে যে মাঝের যে গ্যাপ, এই গারিঙ্গা গ্যাপে আসতে শুরু করলো এবং সেখানেতে কিন্তু আরেকটা গ্লেসিয়ার ফর্ম হলো। নিফলহাইমে একটা পয়জন রিভার ছিল, সেই পয়জন রিভার থেকে পয়জন এসে যখন এই মাঝখানে যে গ্লেসিয়ারটা ফর্ম হয়েছে দুটো ওয়ার্ল্ডের মাঝখানে, সেটা এসে পড়লো, সেটা গলতে শুরু করলো এবং প্রথম জায়েন্ট বা প্রথম অরিজিন অফ লাইফ ইয়েমিরের জন্ম হলো। ইয়েমির ছিল একটা ফ্রস্ট জায়েন্ট এবং তার আর্মপিটের সোয়েট মানে বগলের ঘাম থেকে তৈরি হলো একটা ছেলে এবং একটা মেয়ে, এবং তার পা থেকে তৈরি হলো 6 মুখ বিশিষ্ট একটা জায়েন্ট। শুধু ইয়েমির ওই গ্লেসিয়ার থেকে বেরোয়নি, ওই গ্লেসিয়ার থেকে আরেকটা জীবেরও জন্ম হয়েছে, সেটা হচ্ছে আধুমলা। সেটা একটা কসমিক কাউ বা গরু। ইয়েমির এই গরুর দুধ খেয়েই বেঁচে থাকতো এবং গরুটা কিন্তু এই নোনতা আইসটাকে চেটে চেটে বেঁচে থাকতো। এই গরুটা আইসটা চাটতে 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 একটা নতুন জীবের খোঁজ পেলো, মানে ওই আইস থেকে আরেকজন বেরোলো, তার নাম হচ্ছে বুড়ি, এবং বুড়ির ছেলে বর্ড একটা মহিলাকে মানে একটা জায়েন্টকে বিয়ে করেছিল, তার নাম হচ্ছে বেসলা, এবং এই দুজনের 3টে পুত্র হয়েছিল। একজনের নাম ওডিন, একজনের নাম ভে, আর একজনের নাম ভিলি। তো ওডিন, ভে আর ভিলি এরাই কিন্তু যখন দেখলো যে পুরো জায়গায় নাথিং মানে কিছুই নেই, দুটো ওয়ার্ল্ড আছে, তো তখন তারা ভাবলো যে ইয়েমির মানে যেই জায়েন্ট থেকে সবকিছু সৃষ্টি হচ্ছে, তাহলে নিশ্চয়ই তাকে যদি মেরে আমরা অনেক কিছু সেখান থেকে ক্রিয়েট করতে পারি। মানে সোজা কথা, এটা রিয়েল এস্টেট ল্যান্ড ভেবে নিয়েছিল, আর ওডিনটা নিজেদেরকে রিয়েল এস্টেট এজেন্ট ভেবে ইয়েমিরকে হত্যা করলো এবং তার বডি পার্টস থেকে নানা রকম জিনিস তৈরি করলো। তো সেগুলো আমি বলছি, কিন্তু প্রথম যখন ইয়েমির মারা যায়, তার রক্ত এতটাই মানে বানের সৃষ্টি করেছিল যে প্রচুর জায়েন্টের মৃত্যু হয়েছিল, মানে প্রায় সব জায়েন্টরাই মারা গেছিল, শুধু বার্গমির বলে একটা জায়েন্ট ছিল এবং তার বউ, তারাই পালাতে পেরেছিল এবং পরে তারা জায়েন্ট যে জাতিটা আছে সেটাকে ক্রিয়েট করেছিল, মানে বিস্তার করেছিল। তো এবার বলি যে ইয়েমিরের বডি থেকে ওডিনরা কি কি বানিয়েছিল। প্রথমেই বলি যে ইয়েমিরের ব্লাড থেকে বা রক্ত থেকে তৈরি হয়েছিল আমাদের এই ওয়ার্ল্ডের সি এবং রিভার। ইয়েমিরের হাড় এবং দাঁত থেকে তৈরি হয়েছিল পাহাড় এবং চট্টান। আর ইয়েমিরের যে মাংস বডিতে ছিল সেটা থেকে তৈরি হয়েছিল ল্যান্ড, ভূমি। আর ইয়েমিরের স্কাল বা খুলি থেকে সৃষ্টি হয়েছিল, ওডিনরা তৈরি করেছিল এই আকাশকে, আপনারা উপরে তাকালে দেখতে পান এই আকাশকে, এবং এই আকাশটাকে ধরে রাখার জন্য ওডিন 4টে ডোয়ার্ফকে রেখেছিল চারদিকে, এবং এই 4টে ডোয়ার্ফের নামকরণ যেটা নর্ডিক নামে আছে, এই 4টে নামকরণ থেকে কিন্তু আমরা ইস্ট, ওয়েস্ট, নর্থ আর সাউথ নামকরণগুলো এসছে। আমি যেই ক্রিয়েশনের কথা বললাম যে পাহাড় তৈরি হওয়া, সমুদ্র তৈরি হওয়া, আকাশ তৈরি হওয়া, কিন্তু এই টোটাল ক্রিয়েশনের প্রসেসটাই মানে ওডিনরা কিন্তু এটা একটা ওয়ার্ল্ড তৈরি করছিল, আর সেটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড, মানে হিউম্যানিটি যেখানে বেঁচে থাকে। এটাকে নর্থ মিথোলজিতে যে রিয়েলম বলা হয় সেটাকে বলা হয় মিডগার্ড। তো এরকম একটা রিয়েলম নর্থ মিথোলজিতে নেই, 9টা রিয়েলম আছে। এবার কথা বলি ইয়াগড্রেসিল বলে দ্য ওয়ার্ল্ড অফ ট্রির কথা, যেখানেতে নানা রকম ব্রাঞ্চেস এবং রুট আছে, এবং সেখানেই নর্থ মিথোলজির 9টা রিয়েলম আছে। তো তার মধ্যে অ্যাসগার্ড যেমন একটা, আপনারা হয়তো মার্ভেলের যারা সিনেমা দেখেছেন তারা অ্যাসগার্ডকে জানেন, যেখানেতে থর, ওডিন এবং বাকি দেবতারা থাকে, ইয়েসির গডসরা যেখানে থাকে। মিডগার্ড মানে আমরা, আমাদের ওয়ার্ল্ড যেখানে হিউম্যানিটি বেঁচে থাকে। ইউটেনহাইম যেখানে লোকির বাড়ি ছিল। মিউসপেলহাইম যেখানেতে স্যাটর থাকে এবং সেটা হচ্ছে ফায়ার ওয়ার্ল্ড। নিপলহাইম যেখানে আইস ওয়ার্ল্ড, যেটা ভ্যানাহাইম যেখানে ভ্যানিয়ার গডসরা থাকে, মানে ইয়েসির গডসের মতো ভ্যানিয়ার গডসরা একটা পার্ট। এই ভ্যানাহাইম অনেকটা অ্যাসগার্ড আর মিডগার্ড মানে আর্থের কম্বিনেশনে তৈরি। এখানে মিডগার্ড বা আর্থের মতো কেওসও আছে, জঙ্গলও আছে, ল অ্যান্ড অর্ডারও আছে, কিন্তু ওয়াইল্ড যে বিহেভিয়ার সেটাও কিন্তু পাওয়া যায় ভ্যানাহাইমে। এবং এখানে প্রচুর ফার্টাইল ল্যান্ড আছে এবং প্রচুর ফার্টাইল গড বা ওয়েদার গডও কিন্তু ভ্যানাহাইমই থাকে। অ্যালফহাইম হচ্ছে যেখানে এলভসরা থাকে, হোয়াইট এবং ডার্ক এলভস। নিডাভেলি যেখানে ডোয়ার্ফসরা থাকে। ডোয়ার্ফসের কাজ আপনারা হয়তো জানেন, মানে যদি লর্ড অফ দ্য রিংস দেখে থাকেন, লর্ড অফ দ্য রিংসও কিন্তু অনেকটা নর্থ মিথোলজি থেকে ইন্সপায়ার্ড। ডোয়ার্ফসরা জিনিস তৈরি করতে ভালোবাসে, তারা সাধারণত গোল্ড স্মিথ বা ব্ল্যাক স্মিথ হয়। আপনারা হয়তো মার্ভেলেও দেখেছেন যে যখন থর তার নতুন অস্ত্রকে বানাতে হবে তখন তাদেরকে মানে তাকে কিন্তু ডোয়ার্ফসদের কাছে যেতে হবে। হেল, এবং হেলকে হেলহাইমও বলা হয়, এবং তার যে রানী সেটা হচ্ছে গডেস হেল। হেল হচ্ছে লোকির সন্তান। মার্ভেল ওটাকে চেঞ্জ করে দিয়ে হাফ সিস্টার করে দিয়েছিল থর আর লোকির, কিন্তু সেটা সত্যি নয় কো। এবার এই রিয়ালমগুলোকেও আরেকটা ভাগ করা হয়, সেটা হচ্ছে ইনানগার্ড আর ইউটেনগার্ড। ইনানগার্ড মানে যেখানে ল অ্যান্ড অর্ডার আছে, যেখানে কিছু রুল ফলো করা হয়, যেখানেতে যারা থাকে তারা বেশি সভ্য। এবং ইউটেনগার্ড হচ্ছে যেখানে অসভ্য ইন দ্য সেন্স যেখানে নোম্যাডিক টাইপের লোকজন থাকে, যেখানে ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই কো, যেখানে যে যেমন করে বেড়ায়। মিডগার্ড কিন্তু এই দুটো কম্বিনেশনে, মানে এটা বলতে পারেন যে অর্ধেক ইউটেন
জোটেন গার্ড আর অর্ধেক ইনান গার্ডের কম্বিনেশন। ভ্যানাহাইমও তাই। অ্যাসগার্ড হচ্ছে পুরোপুরি ইনান গার্ডে পড়ে, আর যেখানে জায়ান্টসটা থাকে সেটা পুরোপুরি ইউটেন গার্ডে পড়ে। এবার কথা বলবো অ্যাসগার্ড থেকে মিডগার্ড বা বাকি রিয়েলমে যাওয়ার একটা রাস্তা আছে, যেটাকে আমরা হিউম্যান আইতে রেইনবো হিসেবে দেখি, এবং আপনারা হয়তো থরের সিনেমাতে দেখেছেন। সেটাকে বাইফ্রস্ট বলা হয়। বাইফ্রস্ট হচ্ছে একটা ওয়ে প্ল্যানেটারি মানে ইন্টার রিয়ালমে ট্রাভেল করার জন্য, এবং সেটার জন্য যে গডটা আছে মানে যে দেখভাল করে এটার যে কে কোথা থেকে যাবে না যাবে এবং অ্যালার্ট করে গডদের যে কে আসছে কে যাচ্ছে, তার নাম হচ্ছে হাইমডাল। হাইমডালকে বলা হয় শাইনিয়েস্ট গড। ওর কারণ হচ্ছে যে তার সব থেকে ফর্সা স্কিন বা সব থেকে সাদা স্কিন ছিল বলে। মার্ভেল তুমি কি করেছো আমরা জানি। এবার একটা জিনিস বলি, ওডিনকে বলা হয় দ্য অল ফাদার। এবার প্রথম যে মেল আর ফিমেলের কথা বলেছিলাম যেটা ইয়েমিরের সোয়েট থেকে সৃষ্টি হচ্ছে, তার কিন্তু আরেকটা ইন্টারপ্রিটেশন আছে। ওডিন আস্ক বলে একটা মেল আর একটা এমলা বলে একটা ফিমেলকে তৈরি করে এবং তাদের মধ্যে প্রাণ দেয়। ভিলি দেয় ইন্টেলিজেন্স আর ফিলিংস, আর ভে দেয় দেখা আর শোনার ক্ষমতা, এবং সেখান থেকে ইতিহাসের মানব জাতির সৃষ্টি নর্থ মিথোলজি অনুযায়ী একটা ইন্টারপ্রিটেশন। এখন তো আমি বলে দিলাম ক্রিয়েশন নিয়ে আর কোথা থেকে গডরা এলো, কিন্তু এবার মজার কিছু স্টোরি বলা যায়। তো প্রথম স্টোরিটা হচ্ছে লোকিকে নিয়ে। তো লোকিকে বলা হয় গড অফ মিসচিফ বা ট্রিকস্টার গড। আচ্ছা, আপনারা কি আমাদের হিন্দু ভগবান নারদকে চেনেন? একে যদি 100 গুণ বেশি বদমাশ করেন, 1000 গুণ বেশি বদমাশ করেন, 1 লাখ গুণ বেশি বদমাশ করেন, তাহলে যে বেরোবে সেটাই হচ্ছে লোকি। লোকির মিসচিফ মানে যা হারকাত সেগুলোকে বললে শেষ করা যাবে না, কিন্তু তাও এখন একটা বলছি। সেটা হচ্ছে যে একদিন থরের ওয়াইফ শিব ঘুমোচ্ছে এবং শিবের চুলগুলো খুব সুন্দর ছিল সোনালি পাড়া। লোকি গিয়ে সেটা ন্যাড়া করে দেয়। মানে এরকম কাজও করতেই থাকে। তো ন্যাড়া করে দেয়। থর এসে যখন দেখে তার ওয়াইফ পুরোপুরি ন্যাড়ার মতো হয়ে গেছে এবং কাঁদছে, তখন থরের মাথা গরম হয়ে যায় এবং থর গিয়ে লোকিকে বলে তোকে আমি ছাড়বো না, মানে এই ধরনের কিছু বলে যে হাড় ফাড় ভেঙে দেবো, তোর স্যাটা ভেঙে রেখে দেবো। তো তখন লোকি বলে যে প্লিজ থর তুমি রেগে যেও না, আমি কিছু ব্যবস্থা করছি। তো ব্যবস্থা কি করে বলে যে প্রত্যেকটা গডকে সে নাকি গিফট দেবে। কিন্তু সমস্যা হচ্ছে কি যে লোকিকে তো কেউ ভরসা করে না। লোকি মানে এরকম তো সবার সাথে করতে থাকে, তাহলে লোকিকে গিফটটা প্রোভাইড করবে কে? লোকি কিন্তু বিশাল বুদ্ধিমান ছিল। সেখান থেকে একটা প্ল্যান ফাঁদলো যে দুটো ডোয়ার্ফ ফ্যামিলির মধ্যে একটা কম্পিটিশন তৈরি করলো। একটা হচ্ছে সন অফ ইবোলডি, এবং তাদের কাছে গেল এবং তাদেরকে বললো যে 3টে জিনিস বানাতে, মানে 3টে গিফট বানাতে ভগবানদের জন্য। ফার্স্টটা হচ্ছে অবভিয়াসলি ওই চুলটা থাকতেই হবে, সেকেন্ড আর বাকি দুটো যেমন বানাতে পারে। আর তারপর গেল ব্রক আর সিন্ড্রির কাছে এবং তাদেরকেও বললো যে 3টে গিফট বানাতে। ব্রক আর সিন্ড্রি কিন্তু যথেষ্ট বুদ্ধিমান ছিল। তারা বলছে যে আমরা একটা শর্তে রাজি হবো এই কম্পিটিশনে পার্ট নিতে, যদি ব্রক আর সিন্ড্রি যেতে তাহলে কিন্তু তারা লোকির মাথা কেটে নেবে। তো লোকি বললো কিছু করার নেই, সে তখন ভাবলো। তো তখন ও রাজি হয়ে গেল। তাহলে লোকির এখন দুটো চ্যালেঞ্জ, এক তো হচ্ছে যে গিফটগুলোকে তৈরি করে দেবতাদের খুশি করতে হবে, নাহলে থরকে ছাড়বে না। আর সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে যে ব্রক আর সিন্ড্রিকে হারতেই হবে, নাহলে তো তারা লোকির মাথা কেটে নেবে। ডোয়ার্ফরা নিজের কাজ কমপ্লিট করলো এবং থন অফ ইভলডি 3টে গিফট দিল ভগবানদের। একটা তো দিল প্রথমে চুল, যেটা ম্যান্ডেটরি ছিল, আর তারপর দিল একটা স্পিয়ার দিল, গিফট করলো ওডিনকে। আর একটা গিফট করেছিল সেটা হচ্ছে রুমাল। ওই রুমালটা কিন্তু খুললে জাহাজে ট্রান্সফর্ম হয়ে যায়, জাহাজে করে এক জায়গা থেকে আরেক জায়গাতে আপনি ইন্টারপ্ল্যানেটারি ট্রাভেল করতে পারেন। ব্রক আর সিন্ড্রি গিফটটা বেশি ইন্টারেস্টিং, মানে আপনি হয়তো এই কাহিনীটা জানেন না, এই কাহিনীর থ্রুতে আপনি আরেকটা জিনিসও জানবেন যে ব্রক আর সিন্ড্রি ওই দুটো গিফট দিয়েছিল, একটা চুল আর একটা অন্য কিছু দিয়েছিল। আর থার্ড যে গিফটটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। এবার থার্ড গিফট একটা স্টোরি বলি। ওরা দুজন মিলে থার্ড যে গিফটটা খুব মেহনত করে বানাচ্ছিল, কারণ ওটা ওদের মেন গিফট, আর সেটা হচ্ছে মিওনি, একটা হাতুড়ি, যেটা ওরা ভেবেছিল থরকে গিফট করবে। তো মিওনির যখন ওরা হ্যান্ডেলটা বানাচ্ছে তখন লোকি নিজে মাছি সেজে সিন্ড্রির কাছে যায় এবং তার চোখে ঢুকে যায়, এবং কিছুক্ষণের জন্য সিন্ড্রি কনসেন্ট্রেশন ব্রেক হয়। তার ফলে থরের যে হ্যামারের যে হাতলটা আছে সেটা দেখবেন ছোট, তুলনামূলক প্রচুর ছোট, সেটা সিনেমাতে দেখানো হয়েছে। এবং হ্যামারের যেটা ওয়েট হওয়া উচিত সেই অনুযায়ী কিন্তু যে হাতলটা লম্বা হওয়া উচিত সেটা হয়নি। তার কারণ হচ্ছে যে লোকিকে ওটাতে ইন্টারভেনশন করে এবং হাতলটা ছোট হয়ে যায়। স্টিল ব্রক অ্যান্ড সিন্ড্রি জিতে যায় এবং তারা ডিমান্ড করে লোকির মাথা। এইবার লোকি নিজের বুদ্ধি ইউজ করে বলে ঠিক আছে, আমি তোমাদের মাথা দেবো বলেছি, কিন্তু আমি তো আমার ঘাড় দেবো বলিনি, তাহলে তোমাদের এমনভাবে কাটতে হবে যাতে আমার ঘাড়টা অক্ষত থাকে। এবং তারপর ব্রক আর সিন্ড্রি তবু মানতে চায় না স্টিল। তারপর ওডিন ওদের মাঝে আসে। ওডিন খুব খুশি হয় যে এত সুন্দর গিফট ওরা পেয়েছে, আর জাস্ট লোকি এই প্ল্যানটা করেছিল বলে পেয়েছে, তাই ব্রক আর সিন্ড্রিকে ওডিন বলে যে ক্ষমা করে দাও। তো আপনারা প্রত্যেক মিথোলজি অনুযায়ী শুনেছেন যে প্রত্যেক মিথোলজিতে কিছু একটা ডুমসডে বা অ্যাপোক্যালিপসের কথা বলে, সেরকম একটা ইউনিক আইডিয়া কিন্তু নর্স মিথোলজিও দেয়। নর্স মিথোলজি কথা বলে র্যাগনারকের উপর, মানে নেটফ্লিক্সের যে শোটাও তৈরি হয়েছে র্যাগনারক, বা থরের র্যাগনারক যে পার্টটা তৈরি হয়েছে, যদিও মার্ভেল অনেকটা চেঞ্জ করে দিয়েছে র্যাগনারকের যে কনসেপ্টটাকে। তো র্যাগনারক কথা বলে আলটিমেট ফেট অফ দ্য গডস, ভগবানদের ভবিতব্য কি। ভগবানদের ভবিতব্য হচ্ছে যে শেষ পর্যন্ত প্রচুর গড এবং জায়েন্ট এবং প্রচুর কিছু লোক মারা যাবে, একটা ডুমসডে আসবে, মানে প্রলয় আসবে, এবং কিছুজন বেঁচে থাকবে এবং ওয়ার্ল্ড বাকি যে রিয়ালমগুলো আছে সেগুলো সব নষ্ট হয়ে যাবে, এবং নষ্টর পর থেকে নতুন ক্রিয়েশন হবে। নষ্টটার কারণই হচ্ছে যাতে নতুন করে আবার সবকিছু
শুরু হতে পারে। কিছু গড বাঁচবে, কিছু গড মরবে। তো এই ফাইটটা অ্যাকচুয়ালি হয় এসের গডস আর লোকির ছেলে মেয়েদের মধ্যে। এসের গডসের মধ্যে লড়ে থর, ওডিন, ভিথার, হাইমডাল এবং সোলস অফ ভ্যালহালা। ভ্যালহালা হচ্ছে ওডিনের যে প্যালেস, সেখানে একটা স্পেশাল সেগমেন্ট যেখানেতে অ্যাকচুয়ালি ভাইকিংসরা বিশ্বাস করতো তারা যদি যুদ্ধে মারা যায় তাহলে একটা ভালো জিনিস, কারণ তারা ভ্যালহালাতে যাবে এবং ভ্যালহালাতে গিয়ে তারা সারাক্ষণ ওয়াইন খাবে এবং মজা করবে এবং খুব ভালোভাবে লাইফ লিড করবে। মানে আমাদের একটা স্বর্গে গিয়ে যেমন অপসরা থাকবে, প্রচুর ওয়াইন পাওয়া যাবে, ভগবানদের গার্ডেনে ঘুরে বেড়ানো যাবে, খানিকটা ওই সেমই কনসেপ্ট। প্রত্যেক মিথোলজি টু মিথোলজি চেঞ্জ হয়। আর যদি ওইভাবে না মরে, মানে ভাইকিংসরা যদি যুদ্ধে না মরে, যদি অন্য কোনো ভাবে মরে, তাহলে তারা রিয়ালম অফ ডেথ মানে হেলমহাইমে যায়। ওয়ারের সময় থর, ওডিন এবং বাকি এসের গডসের সাথে ভ্যালহালার সোলরাও কিন্তু, যারা নোবেল সোল, তারাও কিন্তু লড়বে। এবং তারা কার বিরুদ্ধে লড়ছে? লোকি এবং লোকির ছেলে মেয়ে এবং জায়ান্টসের বিরুদ্ধে। লোকির ছেলে মেয়ে যেমন ফেনরি দ্য গ্রেট উলফ, আরেকজন হচ্ছে হেল যে রিয়ালম অফ ডেথে থাকে, এবং আরেকজন মানে সব থেকে ইম্পর্টেন্ট এবং থরের আর্চ নেমেসিস ইয়রমুনগান্ডার, মানে যেটাকে বলা হয় মিডগার্ড সার্পেন্ট। তো এই মিডগার্ড সার্পেন্টের ব্যাপারে একটু আইডিয়া দিই। এটা হচ্ছে লোকির সন্তান। তো এই মিডগার্ড সার্পেন্ট, সার্পেন্ট মানে বুঝতে পারছেন সাপ, তো মিডগার্ড মানে হচ্ছে আর্থ, এই পৃথিবীর একটা সাপ। তো সাপটা অ্যাকচুয়ালি বড় হতে হতে এতটাই বড় হবে যে পৃথিবীকে গোল করে চারিদিকে ঘিরে ফেলবে এবং তার মুখটা একদিক থেকে গিয়ে তার লেজটাকে মুখে ঢুকিয়ে নেবে এবং এইভাবেই সে বহুদিন থাকবে। এবং র্যাগনারক শুরু হওয়ার সময় সে কিন্তু জেগে উঠবে এবং সে হচ্ছে একটা কেওস মনস্টার। তার কাজই হচ্ছে কেওস ছড়ানো। একটা জায়গা আছে র্যাগনারকে, যখন থর আর ইয়রমুনগান্ডারের মধ্যে লড়াই হবে এবং থর তার জীবনের সব থেকে বড় মানে থান্ডার ব্লাস্ট ইয়রমুনগান্ডারকে মারার জন্য করবে, দিয়ে থর আর 9টা স্টেপ নিতে হবে তাকে ফিরে আসার জন্য নর্মাল রিয়েলমে র্যাগনারকের মানে যুদ্ধটা শেষ করার পর। কিন্তু ওই মোমেন্টই লাস্ট অ্যাটাক দ্য মিডগার্ড সার্পেন্ট করবে, নিজের বিষটাকে ছুড়ে দেবে থরের উপর এবং থরের একটা মর্মান্তিক মৃত্যু হবে। এটা কিন্তু অনেক জায়গাতে দেখানো হয় না। থর যে র্যাগনারক সিনেমাটা মার্ভেল বানিয়েছে, সেখানে আমার একটাই কমপ্লেন যে তারা সম্পর্কগুলো চেঞ্জ করে দিলেও কিন্তু হেলার সাথে আসছে, ফেনরিরকেও দেখিয়েছে। সমস্যা হচ্ছে তারা ইয়রমুনগান্ডারকে দেখায়নি বা দ্য মিডগার্ড সার্পেন্টকে দেখায়নি, কারণ তার আগেই কোন একটা কমিক্সে, মেবি আমি শিওর নেই কোন কমিক্সে, ইয়রমুনগান্ডারের মনে হয় মৃত্যু হয়ে যায় এবং মার্ভেল ওই ক্যারেক্টারটাকে খিল্লি বানিয়েছিল। একবার শুনেছি নাকি হাল্ক মিডগার্ড সার্পেন্টকে নিয়ে কাকে একটা বেশ ধোলাই করবেন, মনে নেই আমার পার্টিকুলারলি কাকে ধোলাই করছে, এবং সেখান থেকে দ্য মিডগার্ড সার্পেন্টেরও মৃত্যু হয়ে যাবে। তো এরকম খিল্লি বানানো হয়েছে। তো অ্যাকচুয়ালি এত সুন্দর একটা পাওয়ারফুল ক্যারেক্টার, থরের যে সব থেকে বড় মানে পাওয়ারফুল আর্চ নেমেসিস ভিলেনকে এইভাবে নষ্ট করে দেওয়া আমার একদম ভালো লাগেনি। এই কারণে আমার ভিডিওটার মূল উদ্দেশ্য এটাই যে অ্যাকচুয়াল যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরা। এরপর আমরা জানবো নর্স গডদের ব্যাপারে আরও ডিটেলসে, কিন্তু আজ নয়, পরের ভিডিওতে। তো স্টে টিউন। আর এই ভিডিওটা ভালো লাগলে আপনাদের লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং যারা মার্ভেল ফ্যান, যারা ওডিন, থর ফ্যান, তাদেরকে পাঠান, হোয়াটসঅ্যাপে পাঠান, ফ্যামিলি গ্রুপে পাঠান। আর থ্যাংক ইউ।